এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। শাহাব, আপনাকে ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটারের ইশতেহারে। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী বলা হয় এই ভূমিকে। মেহেরপুর জেলার মুজিবনগরে 1971 সালে বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশের প্রথম ঘোষণাপত্র পাঠ করা হয়, যে কারণে ঐতিহাসিকভাবেই এই জেলার একটা মর্যাদা রয়েছে। এর পাশাপাশি এই জেলার তিন পাশে রয়েছে ভারত, একটি সীমান্তবর্তী জেলা হিসেবে অন্যান্য জেলায় যে ধরনের সমস্যা থাকে এই জেলায়ও একই ধরনের সমস্যাই রয়েছে। এছাড়া এই জেলার দুটি আসন, সেটি হচ্ছে মেহেরপুর সদর ও মুজিবনগর, এবং পাশাপাশি গাংনী উপজেলাকে নিয়ে আরও একটি আসন রয়েছে। এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলা থেকে দুটি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজকে আমার সঙ্গে যেই অতিথিবৃন্দ রয়েছেন তারা হচ্ছেন এই জেলার রাজনীতির যারা নীতি নির্ধারক এবং রাজনীতি যারা করেন তারা আমার সঙ্গে রয়েছেন, এবং একই সাথে আসছে নির্বাচনে যারা এই জেলার প্রতিনিধি নির্বাচন করবেন সেই ভোটাররাও। আমি যদি শুরুতেই আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেই, তাহলে শুরুতেই আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সভাপতি মেহেরপুর সদর উপজেলা বিএনপি। আমার বাম পাশে রয়েছেন ইকবাল হোসেন, সেক্রেটারি মেহেরপুর জেলা জামাতে ইসলামী। আমার একেবারে ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক সিপিবি মেহেরপুর জেলা কমিটি। এবং একেবারে বাম পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সৈয়দ জাকির হোসেন, সুজনের সভাপতি। আপনাদের প্রত্যেককেই ভোটারের ইশতেহারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং একই সাথে আমার সামনে যারা আছেন এই অঞ্চলের যারা ভোটাররা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুটা আপনাকে দিয়ে করতে চাই। সেটা হচ্ছে, আমি শুরুতেই বলছিলাম যে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী এই মেহেরপুর, কিন্তু আমি আসার পরে অনেকের কাছ থেকে যে আক্ষেপটা শুনেছি যে মর্যাদাটা আসলে এই মেহেরপুর জেলা পেয়েছে, কিন্তু সেই উন্নয়নটা এই মেহেরপুর পায়নি। কেন এতদিন ধরে এই মেহেরপুরকে অবহেলিত হিসেবে রাখা হয়েছিল, কিংবা আপনাদের দলের কোনো প্রতিনিধি যদি নির্বাচিত হয়ে আসে তিনি আসলে কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ হবেন এই মেহেরপুরের উন্নয়নের জন্য? প্রথমেই আমি এখন টেলিভিশনকে মেহেরপুর জেলাবাসীর পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই যে এমন একটি আয়োজনের জন্য, মেহেরপুরের মানুষের মনের কথাটা শোনার যে আয়োজন, এর জন্য প্রথমে আমি এখন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমি আজকে কিছু বলার আগে প্রথমেই শুরু করছি আমাদের সদ্য প্রয়াত আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়ার, এবং আমাদের 24-এর গণ আন্দোলনের 24-এ যে আন্দোলনের অন্যতম প্রতিকৃত শরীফ ওসমান হাদি, তাদের উভয়ের স্মরণে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি কথা শুরু করছি। আসলে আমরা যে সময়টা এসে দাঁড়িয়েছি নির্বাচনের খুব কাছাকাছি একটা সময়। আমরা মেহেরপুরের মানুষ যে বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত, বা যেই বিষয়গুলো নিয়ে মেহেরপুরের মানুষ সকল সময় ভাবনা চিন্তার মধ্যে থাকে, সেটা হলো আমরা কিন্তু মেহেরপুর একটা কৃষি নির্ভর জেলা। এখানকার মানুষের অর্থনৈতিক উন্নতি এবং মানুষের স্বাবলম্বী যাই বলি না কেন, টোটালটাই কিন্তু কৃষির উপর। এই কৃষি নির্ভর এই জেলায় বাংলাদেশের 8-10টা জেলার মতন সার ভাগাভাগির সময় যে হিসাবে মেহেরপুরের জেলাবাসীর পক্ষে পড়ে সার, তাতে মেহেরপুরের কৃষকরা অত্যন্ত কষ্টের মধ্যে থাকে। কারণ হলো মেহেরপুরের অধিকাংশ জমি হলো 3 ফসলি এবং 2 ফসলি, যেটা বাংলাদেশের অনেক জেলাতেই কিন্তু 1 ফসলি জমি। তো সেইভাবে একটা অ্যাভারেজ সার বিতরণের কর্মসূচির আওতায় মেহেরপুরের যে সার বিতরণ করা হয়, সে কারণে আমাদের চাষিরা কিন্তু তাদের পর্যাপ্ত কৃষি সারের চাষের জন্য যে পরিমাণ সারের প্রয়োজন হয় সেটা পায় না। এটা আমাদের একটা মণিপুরের মানুষের দীর্ঘদিনের একটা কষ্ট। আমরা মনে করি আগামী দিনে আমরা যারাই মেহেরপুরের মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে যাই, তাদের প্রত্যেককে মেহেরপুরের জেলাবাসীর এই অত্যন্ত চাহিদার সম্পূর্ণ বিষয়টা, মানে কৃষকদের এই চাহিদাটা পূরণ করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো। এবার আমি যদি জামাতের যিনি প্রতিনিধি রয়েছেন তার কাছে, এখানে যিনি বলছিলেন যেটা আসলে কৃষি নির্ভর একটি অঞ্চল, কিন্তু এই অঞ্চলে কোনো প্রক্রিয়াজাতকরণের কোনো জায়গা নেই, কোনো সংরক্ষণাগার নেই, কিংবা সার নিয়েও কিন্তু অনেক ঠিকমতো তারা সার পান না। মানে কৃষকরা কেন তাহলে এই অবহেলায় রয়েছে? আপনার যদি কোনো প্রতিনিধি আসে তাহলে কৃষকদের জন্য তারা কি করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।
আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলার পক্ষ থেকে এখন টেলিভিশনকে সহ এখানে যে বিষয়টা এসছে সেটা হচ্ছে বাংলাদেশের একটা প্রান্তিক জেলা হিসাবে মেহেরপুর জেলা একটা সীমান্তবর্তী জেলা, এটা আপনি বলেছেন। এই জেলাটাকে অনেকেই আমরা যখন ঢাকায় যাই কিংবা অন্য জায়গায় যাই, যদি বলি যে মেহেরপুর আমাদের বাসা, তখন তারা বলে যে এটা কি কোথায়, তখন আমরা বলি যে ওই কুষ্টিয়ার পাশে। মানে এটাও আমাদের জন্য একটা কষ্টকর বিষয়। তো সেই ক্ষেত্রে মেহেরপুর স্বাধীনতার সূতিকাগার, এখান থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, কিন্তু মেহেরপুর সেই উন্নতি পর্যায়ে কিংবা আমাদের যে কোনো সরকার এই 54 বছরে এসছে, তারা কেউ এই মেহেরপুরের দিকে কিন্তু সেভাবে তাকায়নি। তো এখানে যেটা সমস্যা আমাদের বড় ভাই বিজন ভাই বলেছে যে আসলে কৃষি নির্ভর জেলা হিসাবে আমাদের সারের সমস্যাটা আমাদের মাঝে মধ্যেই হয় এবং এখন আরও প্রকট হয়েছে। এটা আসলে মূলত সিন্ডিকেট কাজ করে। যে একটা বিষয় এখানে এসছে যে হচ্ছে কি যে আমাদের 3 ফসলি 4 ফসলি জমি, এখানে সার পর্যাপ্ত লাগে, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই সারটা আমাদের বরাদ্দ আসে না। এই কারণে আমাদের এটা হয়। আমাদের যদি জামাত ইসলামী সরকার গঠন করতে পারে, তাহলে ইনশাল্লাহ মেহেরপুরে সারের কোনো সংকট থাকবে না। আমরা সারের সমাধানটা আগে করবো আর কি, কারণ কৃষক বাঁচলে মেহেরপুর বাঁচবে, মেহেরপুর বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমি বুঝতে পেরেছি। আমি সিপিবির যিনি প্রতিনিধি রয়েছেন তার কাছে আমি একটু আসতে চাই। ওনারা দুজনেই কিন্তু বললো যে যারাই আসুক না কেন এই সারের বিষয়টা সমাধান অবশ্যই দরকার। সিন্ডিকেটের বিষয় আছে যে সার নিয়ে দাম বাড়ানো কিংবা প্রয়োজনে যতটুকু সার দরকার, এই সিন্ডিকেটের দৌরাত্ম্যটা আসলে কতটুকু এবং এটাকে ভাঙা যায় কিভাবে? আমি প্রথমেই এখন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। সিন্ডিকেটটা ভাঙতে হলে আসলে সরকারের একটি মানে ইচ্ছা থাকা লাগে। সারের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ বরাদ্দ আছে কিনা। যদি বরাদ্দ কম হয় তাহলে কিন্তু সিন্ডিকেট তৈরি হবে, আর বরাদ্দ যদি পর্যাপ্ত হয় তাহলে কিন্তু সিন্ডিকেট অটোমেটিক ভেঙে যাবে। তাহলে আপনাকে আগে বাড়াতে হবে বরাদ্দ, অর্থাৎ চাহিদার থেকে যদি পর্যাপ্ত যোগান থাকে তাহলে কেউ আর সিন্ডিকেট করার সাহস পাবে না। এবং প্রশাসনের যে মোবাইল কোর্ট সহ যে কার্যক্রম তদারকি আর কি, এইগুলো প্রশাসনকে করতে হবে, এগুলো প্রশাসনকে করা জরুরি বলে মনে করি। এই সকল ঢিল থেকেই আসলে এই সিন্ডিকেটের জন্ম হয়। তো এজন্য মনে হয় যে এই সার ব্যবস্থাপনায় ঢেলে সাজাতে হবে। এবং আমার পার্টি মনে করে যে মেহেরপুরের মতো একটি জেলায় কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন ছাড়া এই জেলার আদৌ উন্নয়ন সম্ভব না, এবং এই সার ব্যবস্থাপনা ঢেলে সাজিয়ে ব্যাপকভাবে সরকারি পূর্ণ নিয়ন্ত্রণে কৃষকের কাছে এই সার পৌঁছে দিতে হবে। জি, বুঝতে পেরেছি। আমি এবারে সুজনের সভাপতি আপনার কাছে আসতে চাই। সম্প্রতি এই জেলাকে আসলে পরিচিতি পাই আমরা বাইরে, সেটা হচ্ছে অবৈধ জুয়ার একটা নৈরাজ্য এখানে চলছে এবং যুবকরা এখানে জড়িয়ে পড়ছে। কারণটা কি আসলে? এখানে কি পর্যাপ্ত কর্মসংস্থান নেই? ধন্যবাদ। আমি প্রথমেই এখন টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আর শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা জুলাই গণ অভ্যুত্থানে যাদের প্রাণ দিয়েছে, যারা এখনও ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। কথা হচ্ছে যে আমাদের এখানে যদি আমরা বলি কি যে ফ্যাসিস্ট সরকারের সময় এখানে জুয়ারির আড্ডা এবং যেটা ক্যাসিনো এখানে চলেছিল। আসলে যে কথাটা আপনি প্রথমেই করেছেন সেটি হচ্ছে মেহেরপুর একটা ভারতীয় সীমান্তের কাছাকাছি। একথা সত্য কি যেখানে যে কাজ কর্ম বেকার সমস্যা এটা রয়েছে, এখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি। কিন্তু সুজন মনে করে এই জুয়ারি আড্ডাই বলি আর ক্যাসিনোই বলি, আমাদের শাসনযন্ত্র যেটা ছিল, যে সরকার পরিচালিত করেছিল, সেখানে তারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছিল এবং তাদের ছত্রছায়ায় এটা ঘটত। যার কারণে এটা আমি মনে করি কি যে সুজন মনে করে যে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা যদি মুক্ত হয় তবেই এই দুর্নীতিমুক্ত সমাজ গঠন হবে। জি, আপনাকেও ধন্যবাদ। রাজনৈতিক সদিচ্ছাটা আসলে সব থেকে বেশি জরুরি আসলে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আসলে দূর করতে। নিতে হচ্ছে এখন একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরবো ভোটারের ইশতেহারে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।
বিরতির পর আবারও ফিরে এলাম ভোটারের ইশতেহারে। আর এই পর্বে আমি কিছু প্রশ্ন নিব এখানে যারা উপস্থিত আছেন। আমি শুরুতে ডান পাশ থেকে একটা প্রশ্ন নিব। কে করবেন প্রশ্ন? জি প্লিজ। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি মেহেরপুর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি মেহেরপুরের 17 বছরে যুব সমাজ নিয়ে কোনো কাজ করতে দেখিনি, দেখেছি শুধু ক্যাসিনো এবং মাদক নিয়ে কাজ করতে। আমার প্রশ্ন হচ্ছে যে মেহেরপুরের যুব সমাজ এবং মেহেরপুরকে নিয়ে কি পরিকল্পনা? আচ্ছা, বুঝতে পেরেছি। আমি এবার একটু বাম পাশ থেকে একটা প্রশ্ন নিব। প্রশ্ন কে করবেন? আপনি করবেন। জি, আপনি করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ চ্যানেল একককে। আমি মোহাম্মদ আমজাদ হোসাইন। আমার বিষয়ে জানতে চাচ্ছি যে মেহেরপুর একটা প্রান্তিক জেলা হিসেবে এটা অনেকাংশে পিছিয়ে অন্যান্য জেলার তুলনায়। আমি মনে করি যে সকল জায়গাতেই অন্যায় অপরাধ যেটা সংগঠিত হচ্ছে, এটা এর মূল কারণ হচ্ছে অসৎ নেতৃত্ব, অসৎ নেতৃত্বের কুফল। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই মেহেরপুরের একজন সৎ নেতৃত্ব, মেহেরপুর আসনের পক্ষ থেকে এক সৎ নেতৃত্ব, সৎ একজন প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিতে পারি মেহেরপুর পক্ষ থেকে। তো মেহেরপুরে দারিদ্র্যমুক্ত, বেকারমুক্ত, মাদকমুক্ত এবং একটা সমৃদ্ধশালী একটা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি সেটা বিশ্বাস করি। আপনার প্রশ্ন, এই সব কিছু আসলে তখনই সম্ভব যখন আসলে রাজনৈতিক দলগুলো আসলে ঐক্যবদ্ধ থাকবে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এই আসছে নির্বাচনকে ঘিরে, সেটা হচ্ছে মাত্র এই দুটি মাত্র আসন, কিন্তু আপনার দলের পক্ষ থেকে 3 জন তারা হচ্ছে নমিনেশন পত্র তুলেছেন এবং জমাও দিয়েছিলেন। যদিও বাতিল হয়ে গেছে, তারা আপিলের সুযোগ পাবেন, কিন্তু কেন ঐক্যবদ্ধ মানে এটা আসলে কেন থাকা গেল না? আসলে আমরা যেভাবে বলি না কেন, আমরা গণতান্ত্রিকভাবে মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। আর জনপ্রতিনিধি হিসাবে বিএনপির মতন একটা বড় রাজনৈতিক দলে একাধিক যোগ্য প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই হিসাবে যোগ্য প্রার্থীরা যারা নিজেদের যোগ্য মনে করেছেন তারা নমিনেশন পেপার জমা দিয়েছেন। অবশ্যই নির্বাচনের নমিনেশন পেপার বাতিল না হলেও, বাছাইয়ের প্রক্রিয়াতে যদি বাতিল না হতো, তারপরও আমরা বিশ্বাস করি দলের চেন অফ কমান্ড অনুসারে তাদের কাছে যথাসময়ে নির্দেশ আসতো এবং তারা তাদের নমিনেশন পেপার প্রত্যাহার করতো। এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই এবং আমার মনে হয় এটা খারাপ কোনো কিছু না। কারণ একটা মানুষের জনপ্রতিনিধি হওয়ার জন্য যারা দীর্ঘদিন মানুষের মাঠে মানুষের সাথে কাজ করছে, জনগণের জন্য কাজ করছে, তাদের মধ্যে জনপ্রতিনিধি হওয়ার আশা হওয়াটাই স্বাভাবিক। আর আমি জি 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 আর খুবই সংক্ষেপে যে প্রশ্নটা আসলে আসছে সেটা আমাদের যে মেহেরপুরের গত 17 বছরে এইটা কিন্তু মেহেরপুরের মানুষের কাছে একটা নতুন শব্দ, অনলাইন জুয়া। আমরা কিন্তু এই শব্দটার সাথে পরিচিত হয়েছি গত ফ্যাসিস্ট আমলের সরকারের একবারে স্থানীয়ভাবে যারা নেতৃত্বে ছিলেন তাদের সরাসরি আনুকূল্যে এই অনলাইন জুয়ারির প্রসার ঘটেছে। এবং আমাদের দলের হার্ডলাইনটা কি থাকবে? আমাদের পরিষ্কার, এই ব্যাপারে কোনো ছাড় নেই। আচ্ছা, অনলাইন জুয়ারির মাধ্যমে আমাদের অনেক গ্রাম অঞ্চলের অনেক মানুষ, মধ্যবিত্ত মানুষ একেবারে সর্বস্ব হারিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণে অবশ্যই আমরা আগামীতে যে সরকারই থাকুক, মেহেরপুরবাসীর পক্ষ থেকে আমারও দাবি থাকবে যে অবশ্যই এই ধরনের জুয়ারই কোনো রকমের প্রশ্রয় দেওয়া হবে না। জামাত এইবার কখনোই আসলে এই আসন থেকে কখনোই তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি কিংবা পার্লামেন্টে যায়নি। বিএনপি আছে, এই দলগুলোর সাথে সবকিছু মিলিয়ে আপনাদের দলের অবস্থানটা এখন কোন জায়গায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশ জামাত ইসলামী একটা রাজনৈতিক দল হিসাবে প্রতিবারই এখানে নির্বাচন করেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাদে আর কি। সবসময় আমরা 2008 সালেও নির্বাচন করেছি। তো সেখানে জামাত ইসলামী না হলে জামাত ইসলামীর সাংগঠনিকভাবে একটা শক্ত অবস্থান মেহেরপুরে আছে এবং শক্ত অবস্থানের কারণে এবং 36শে আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে জামাত ইসলামী এখন ব্যাপক হচ্ছে কি যে একটা আলোড়ন সৃষ্টি করেছে সারা বাংলাদেশে। এবং মানুষের কাছে আমরা যখন যাই তখন মানুষের একটা আশঙ্কা যে আমরা পরিবর্তন চাই। এই পরিবর্তনটা জামাত ইসলামের মাধ্যমে হবে এবং জামাত ইসলামীর যে সৎ নেতৃত্ব এবং জামাত ইসলামী যেটা চায় এই সৎ নেতৃত্বের মাধ্যমে একটা দুর্নীতিমুক্ত, একটা বৈষম্যহীন, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এবং সেই বাংলাদেশ গড়ে তুলতে আমরা মেহেরপুর যেহেতু স্বাধীনতার সূতিকাগার, এখান থেকে আমরা মনে করছি যে মেহেরপুরে আমরা বিপুল ভোটে বাংলাদেশ জামাত ইসলামী এখানে বিজয়ী হবে ইনশাল্লাহ।
আচ্ছা, এবারে আমি একটু আপনার কাছে সিপিবির যিনি প্রতিনিধি রয়েছেন, আমরা সবসময় মানে যেটা মনে করি সেটা হচ্ছে শক্ত প্রতিপক্ষ যদি থাকে, বিপক্ষ দল যদি থাকে, তাহলে সহজে যারা ক্ষমতায় থাকেন তারা যে কোনো কিছু আসলে করতে পারেন না। আপনারা যারা রয়েছেন তারা আসলে কতটুকু 5 আগস্ট পরবর্তী জায়গাটা আসলে তৈরি করতে পেরেছেন, যে যারা ক্ষমতায় থাকবে কিংবা যারা ক্ষমতায় যেতে চান তাদেরকে কিংবা সব কিছু মিলিয়ে অন্য বিরোধী পক্ষ যারা থাকবে তারা একটি শক্ত অবস্থান এই মেহেরপুরে নিতে পারবে? ধন্যবাদ। আসলে সিপিবির দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আছে। সংসদের থেকে মাঠেই সিপিবি লড়াই করে বেশি। আপনারা জানবেন এই 5 আগস্টের আগে এবং পরে রাজপথের লড়াইয়ে নিজস্ব ব্যানার নিয়ে আমাদের যে আদর্শিক সংগঠনগুলো ছিল কারফিউ ভেঙেছে, মিছিল করেছে, এবং আমরাই একমাত্র সংগঠন যারা আমাদের ব্যানারে মিছিলগুলো করেছি। আমরা বিশ্বাস করি জনগণকে সাথে নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করলে অবশ্যই দাবি আদায় হয়। তার ফলও আমরা পেয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকার রিক্সা অটোরিক্সা বন্ধ করতে চেয়েছে, ঢাকা থেকে লক্ষ লক্ষ গরিব রিক্সা চালককে বেকার করার চেষ্টাই ছিল। এখানে ওই ব্যবসায়ী সিন্ডিকেট ছিল। আমরা রিক্সাওয়ালাদের পক্ষ থেকে ব্যাপক আন্দোলন গড়ে তুলে সেটা বন্ধ করে দিয়েছি। এটা আমাদের সফলতা মনে করি। এভাবেই দেশে যত অন্যায় অবিচার আসবে, আমার দল মনে করে যে আন্দোলনের মাধ্যমে রাজপথেই জনগণকে সাথে নিয়ে লড়াই করলে অবশ্যই তার ফল পাওয়া যাবে। জি, ধন্যবাদ আপনাকে। এবারে সর্বশেষ আপনাকে দিয়েই আমি আসলে শেষ করব। প্রশাসনকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। নির্বাচনে একজন মানে নিরপেক্ষ প্রশাসনের জরুরি খুবই বেশি। সেই জায়গায় বর্তমানে মেহেরপুরের অবস্থান সুজনের চোখে আসলে কেমন? আমি আবারও ধন্যবাদ দিতে চাই মেহেরপুরের বিভিন্ন রাজনৈতিক দলের সচেতন কর্মীগণকে। আমার প্রশ্ন হলো এটা, আসলে সুজন তো এই কাজটি করে না। সুজনটা মূলত প্রশাসনকে ধাক্কা দিয়ে থেকে এবং রাজনৈতিক দলকে নৈতিক জায়গায় থাকার জন্য একটা সচেতনতা করার জন্য কাজ করে। তবে আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে প্রশাসনের কিছুটা গড়িমসি রয়েছে, যেখানে এখনও রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে। এটা আমরা অবৈধ অস্ত্রগুলোকে উদ্ধার করা গেছে। অবৈধ অস্ত্রগুলো যে উদ্ধার যে হয়েছে এটা কই এমন কোনো চোখে পড়ার মতো নয় আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো কি যে এখানে যারা, যেহেতু মেহেরপুরে রয়েছি, মেহেরপুর যারা প্রশাসন যন্ত্র রয়েছে, ডিসি এবং এসপি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অবশ্যই অবৈধ অস্ত্র যদি উদ্ধার না হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম হতে পারে। তবে সুজন যেটা মনে করে, এখানে আমার অনেক নেতৃবৃন্দ যেটা কথা বলেছে, আমাদের যে প্রেক্ষাপট ছিল, একসময় পলিটিক্সের সাথে আমি জড়িত ছিলাম, এখন কালের বিবর্তনে একটা জায়গায় আমি অবস্থান করছি। তো আমি এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমার কথা এবং সুজনের কথা যে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যদি সরকার ক্ষমতায় যায় অবশ্যই নৈতিকতা এবং দুর্নীতিমুক্ত দেশ গড়বেন, এই আমার প্রত্যাশা। জি, আপনাকে ধন্যবাদ। এবং নিশ্চয়ই সেই জায়গায় স্থানীয়ভাবে রাজনৈতিক যে সহাবস্থান, যেটা যেই দলেরই হোক না কেন, যাদের মধ্যে হোক না কেন, সেটাও আসলে খুব জরুরি। আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আজকে ভোটারের ইশতেহারে অংশগ্রহণ করার জন্য, এবং একই সাথে সামনে যারা রয়েছেন এবং যারা সামনে ভোট দিয়ে নির্বাচিত করবেন এই অঞ্চলে আপনাদের প্রতিনিধিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মেহেরপুরবাসীর পক্ষ থেকে। আমাদের সকলের কথা, মনের ভাবনাটা সারা দেশব্যাপী সম্প্রচারের মাধ্যমে মেহেরপুরকে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সুন্দর আয়োজনের জন্য। যে কথা বলতে পারেনি অনেকদিন মানুষ, মেহেরপুরের মানুষ, এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আপনাদের এখন টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকে ভোটারের ইশতেহার। তবে আগামীকালকে ঠিক এই একই সময়ে আমরা মানুষের কথা শুনবো এবং ঝিনাইদহের যারা প্রতিনিধি হয়ে সামনে সংসদে যাবেন সেই দলগুলোর রাজনৈতিক নেতৃবৃন্দর কথাও আমরা শুনবো। দেখা হবে আগামীকালকে ঠিক একই সময় ঝিনাইদহে ভোটারের ইশতেহার নিয়ে।